আমরা এখন যেটা আলোচনা করব সেটা হলো অ্যাভারেজ রানিং টাইম অফ কুইকসর্ট, এবং আমরা যেটা প্রমাণ করব সেটা হলো কুইকসর্ট থিওরেম। আমরা প্রমাণ করার চেষ্টা করব ফর এভরি ইনপুট অ্যারে of length n, the average running time of quicksort with random pivot সহ যে quicksort is big O n log n। এটা আমরা প্রমাণ করব, এবং এখানে আমরা ইনপুট সম্পর্কে কোনো অ্যাজিউম করছি না। তার মানে হচ্ছে যে এই থিওরেমটা ইট হোল্ডস ফর এভরি ইনপুট, হোল্ডস ফর এভরি ইনপুট। সুতরাং ইনপুটের ধরনের উপরে এটা নির্ভর করছে না, যে কোনো ইনপুটের জন্য এটা একটা জেনারেলাইজড ব্যাপার, এবং যে কোনো ইনপুটের জন্য এটা কাজ করবে। এবং অ্যাভারেজ শব্দটা কেন আসলো, তাহলে অ্যাভারেজ ইজ ওভার random choices made by the algorithm. Random choices made by algorithm, তার মানে পিভট চয়েসের উপরে এটা অ্যাভারেজ। তার মানে প্রতি রিকার্সিভ কলে সে একটা নির্দিষ্ট পিভট চয়েস করছে এবং তার একটা রানিং টাইম লাগছে, সব মিলিয়ে এখানে আমরা অ্যাভারেজ রানিং টাইমটার কথা বলছি। তো এই প্রমাণটা যেহেতু এটা একটা ম্যাথমেটিক্যাল প্রমাণ, তো সেজন্য আমাদের একটা প্রবাবিলিটি সম্পর্কে ভালো ধারণা থাকবে। বিশেষ করে আমাদের যে জিনিসগুলি সম্পর্কে ধারণা থাকতে হবে সেটা হচ্ছে স্যাম্পল স্পেস, র্যান্ডম ভেরিয়েবল, এক্সপেকটেশন, এবং লিনিয়ারিটি অফ এক্সপেকটেশন। তো এই বিষয়গুলি সম্পর্কে আমরা এখন আলোচনা করব। প্রথমে আমরা দেখব স্যাম্পল স্পেস কি। তো স্যাম্পল স্পেস হলো অল পসিবল আউটকামস অফ অ্যান এক্সপেরিমেন্ট। যেমন আমাদের এক্সপেরিমেন্টটা যদি হয় চুজিং এ কার্ড ফ্রম এ টেক, আমরা একটা কার্ড, যে কোনো একটা কার্ড চুজ করব, তাহলে এটার স্যাম্পল স্পেস হবে বা সমস্ত পসিবল কার্ড। তাহলে আমরা জানি যে 52টা কার্ড আছে, সো 52 পসিবল কার্ডস, এটা হবে আমাদের স্যাম্পল স্পেস। এবং আমাদের এক্সপেরিমেন্টটা যদি হয় রোলিং 2 ডাইস, তাহলে যেটা হবে স্যাম্পল স্পেসটা ওমেগা দিয়ে প্রকাশ করা হচ্ছে। তো স্যাম্পল স্পেসটা হবে, আমরা জানি প্রথম ডাইসটা 1 আসতে পারে, দ্বিতীয় ডাইসেও 1 আসতে পারে, এটা একটা অপশন। এরকম হতে পারে প্রথম ডাইসে 2 আসতে পারে, দ্বিতীয় ডাইসে 1 আসতে পারে। তাহলে এরকম কতটা পসিবিলিটি হবে, প্রথম ডাইস 6 চয়েস আছে এবং দ্বিতীয় ডাইসে 6 চয়েস আছে, তো টোটাল 36 আউটকাম আসবে। সো এই টোটাল 36 আউটকামের যে সেট এখানে, সেটা হলো আমাদের স্যাম্পল স্পেস। একইভাবে চুজিং এ র্যান্ডম পিভট ইন আউটার কুইক সর্ট কল, তাহলে কুইক সর্টের ক্ষেত্রে একটা র্যান্ডম পিভট চুজ করার ক্ষেত্রে আমার যদি যে অ্যারে নিয়ে কাজ করছি আমরা, সেই অ্যারেতে যদি n সংখ্যক এলিমেন্ট থাকে, তাহলে এই স্যাম্পল স্পেসটা হবে 1 থেকে n পর্যন্ত। এরপর আমরা দেখব যে ইভেন্ট কি। তাহলে ইভেন্ট হচ্ছে ওয়ান অর মোর আউটকামস অফ অ্যান এক্সপেরিমেন্ট, মানে একটা এক্সপেরিমেন্টের এক বা একাধিক আউটকাম। অন্যভাবে আমরা এটাকে স্যাম্পল স্পেসের একটা সাবসেট হিসেবে দেখতে পারি। এবং এই ইভেন্টের প্রবাবিলিটি কি হবে, ইভেন্টের প্রবাবিলিটি হবে এই
এই ইভেন্টের মধ্যে যেই আউটকামগুলি আছে সেই আউটকামগুলি প্রবাবিলিটির একটা সমষ্টি বা যোগফল, এটাই হবে হচ্ছে এই ইভেন্টটার প্রবাবিলিটি। এখন আমরা একটা এক্সাম্পল দেখব। কনসিডার দ্য ইভেন্ট দ্য সাম অফ দ্য টু ডাইস ইজ 7। তাহলে এখানে আমরা একটু খেয়াল করে দেখব যে এখানে এক্সপেরিমেন্টটা হচ্ছে রোলিং টু ডাইস, এবং আমাদের এখানে ইভেন্টটা হচ্ছে, তাহলে এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি স্যাম্পল স্পেস ওমেগাতে আমাদের একটু আগে যেটা দেখলাম 1 1 1 2 এবং এভাবে আমাদের 36 আউটকামস আমাদের এখানে স্যাম্পল স্পেসে থাকবে। আর ইভেন্টটা হচ্ছে স্যাম্পল স্পেসের একটা সাবসেট, যেটা হচ্ছে আমাদের সেই আউটকামগুলি আমরা নিব যেই আউটকামের ক্ষেত্রে এই দুটির সমষ্টি হচ্ছে 7। তাহলে এরকম আউটকাম কোথায় কোথায় হতে পারে, তাহলে আমরা একটু খেয়াল করলে দেখব যে এটা একটা হতে পারে 7 হতে পারে, প্রথমটা 1 এবং দ্বিতীয়টা 6, এটা হলো 7 হতে পারে, এবং তারপরে আর হতে পারে প্রথমটা যদি 2 হয় পরেরটা 5 হলেও আমাদের দুইটার যোগফল 7 হবে, এবং প্রথমটা 3 হলে পরেরটা 4 হলেও 7 হবে, এবং একইভাবে 4 3 এটাও, এবং 5 2, এবং ফাইনালি 6 1। তাহলে এই হলো আমাদের ইভেন্ট, যেটা আসলে এই স্যাম্পল স্পেসের একটা সাবসেট। তো এখন এখানে প্রশ্ন করা হয়েছে যে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ দিস ইভেন্ট, এই ইভেন্টের প্রবাবিলিটি কি। আমরা বেসিক প্রবাবিলিটির সূত্র অনুযায়ী জানি যে আমরা জানি যে টোটাল এখানে আউটকাম কত, টোটাল আউটকাম 36, এবং এই ইভেন্টে কয়টা আউটকাম আসছে 1 2 3 4 5 6, তাহলে এটার প্রবাবিলিটি হবে 6/36 which is 1/6। তাহলে এটা হবে এই কোশ্চেনটার অ্যান্সার। র্যান্ডম ভেরিয়েবল কি? র্যান্ডম ভেরিয়েবল হলো যে এমন একটা ভেরিয়েবল যেটা that takes on one of multiple different values। তাহলে যে মাল্টিপল ডিফারেন্ট ভ্যালুস নিতে পারে সেটা হচ্ছে আমাদের র্যান্ডম ভেরিয়েবল। নর্মাল যেটা রেগুলার ভেরিয়েবল যেটা, সেটা আমরা জানি যে যদিও আমরা ভেরিয়েবলের ভ্যালুটা আননোন থাকে আমাদের কাছে, কিন্তু সেটার ভ্যালুটা ফিক্সড ভ্যালু থাকে। কিন্তু এখানে আমরা দেখছি যে এটা কোনো ফিক্সড ভ্যালু নেই, এটা একটা সেট অফ ভ্যালুস থেকে যে কোনো ভ্যালুস এটার হতে পারে, এবং এটা দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে ডিসক্রিট এবং এটার অপোজিট হচ্ছে কন্টিনিউয়াস। তো ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল যেটা করে যে এটার যেই ভ্যালুর যে সেট থাকে, যেই ভ্যালুগুলি হতে পারে এই র্যান্ডম ভেরিয়েবলের, সেই ভ্যালুর সেটটা ফাইনাইট হয়। এখানে আমরা একটা এক্সাম্পল দেখতে পাচ্ছি, যদি একটা সিঙ্গেল রোল অফ এ স্ট্যান্ডার্ড ডাই আমরা করি, আমাদের এক্সপেরিমেন্টটা যদি হয় যে আমরা একবার একটা ডাইকে রোল করলাম, তাহলে আমরা এই র্যান্ডম ভেরিয়েবলটাকে এভাবে মডেল করতে পারি যে র্যান্ডম ভেরিয়েবলটা কি কি ভ্যালু নিতে পারে। 1 যদি ডাইটা এই ডাই রোলিং এর ফলে 1 ওঠে, তাহলে আমরা এটাকে 1 ধরতে পারি, এবং একইভাবে 2 3 4 5 6। সো এটা হচ্ছে র্যান্ডম ভেরিয়েবলের একটা এক্সাম্পল। এক্স হচ্ছে আমাদের সেই র্যান্ডম ভেরিয়েবল, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা র্যান্ডম ভেরিয়েবলের ভ্যালুর সাথে তার একটা অ্যাসোসিয়েটেড প্রবাবিলিটি আছে, যে এখানে টোটাল আউটকাম যেহেতু 6টা, তাহলে 1 হওয়ার প্রবাবিলিটি এটার সাথে অ্যাসোসিয়েটেড প্রবাবিলিটি হচ্ছে 1/6, এটারও প্রবাবিলিটি, এবং একইভাবে এই সবগুলির প্রবাবিলিটি হচ্ছে 1/6। random variable কে আমরা formally এভাবে define করতে পারি। random variable x is a real valued function. X is a function from sample space to a set of real values. তাহলে এখন আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে পড়ব, সেটা হচ্ছে এক্সপেকটেশন। তাহলে x যদি একটা random variable হয়, তাহলে এক্সপেকটেশন e of x হচ্ছে আর কিছুই না, এভারেজ ভ্যালু অফ x, অথবা আমরা আরো
ভিন্নভাবে বলতে পারি, এটা হচ্ছে ওয়েটেড এভারেজ। ওয়েটেড অ্যাভারেজ অথবা মিন। তাহলে বিষয়টা কি, সেটা হলো যে এই র্যান্ডম ভেরিয়েবল এক্সটা যেই ভ্যালুগুলো নিতে পারে সেই ভ্যালুগুলো যদি আমরা ভিন্ন ভিন্ন ভ্যালুগুলো যদি আমরা আই দিয়ে ডিনোট করি, তাহলে হচ্ছে ইন্ডিভিজুয়াল ভ্যালু এবং তার সাথে তার অ্যাসোসিয়েটেড প্রবাবিলিটি গুণ করে সমস্তগুলো যোগ করলে আমাদের এটার এক্সপেক্টেড ভ্যালু অফ র্যান্ডম ভেরিয়েবল এক্স আমরা পেয়ে যাব। তাহলে আমরা যে এক্সাম্পলটা দেখছিলাম সেই এক্সাম্পলে আমাদের র্যান্ডম ভেরিয়েবলটা ছিল এক্স এবং এটার সাথে যেই ভ্যালুগুলো ছিল সেটা ছিল 1 থেকে 6 পর্যন্ত যে কোনো ভ্যালু নিতে পারে। এটা হচ্ছে ভ্যালুগুলোর সেট এবং এই প্রত্যেকটা ভ্যালুর সাথে অ্যাসোসিয়েটেড প্রবাবিলিটি আমরা যেটা দেখেছি 1/6 1/6 এবং এগুলো সবগুলি 1/6 ছিল। তাহলে এটার এক্সপেকটেশন এই ক্ষেত্রে আমরা এক্সপেকটেশন অফ এক্স এটা আমরা বের করতে পারি এভাবে 1 ইনটু এটার সাথে অ্যাসোসিয়েটেড প্রবাবিলিটি 2 ইনটু এটার সাথে অ্যাসোসিয়েটেড প্রবাবিলিটি, একইভাবে 3 তো এটা বের করলেই আমাদের এটা হচ্ছে এক্সপেকটেশন অফ এক্স which is 3.5. What is the expectation of sum of two dice? তাহলে আমরা যে দুইটা ডাইস যদি রোল করি, আমাদের এক্সপেরিমেন্টে যদি এরকম হয় রোলিং টু ডাইস এবং দুইটা ডাইস রোল করলে আমরা জানি যে এটার ভ্যালু হতে পারে যোগফল হতে পারে, সর্বনিম্ন যোগফল হতে পারে যখন দুইটা ডাইসে 1 1 উঠবে, তাহলে এটা সর্বনিম্ন ভ্যালু হতে পারে 1 এবং সর্বোচ্চ ভ্যালু হতে পারে যখন দুইটা ডাইসে আমাদের 6 উঠবে 12। তাহলে আমাদের এই র্যান্ডম ভেরিয়েবলটা এটা একটা আমরা র্যান্ডম ভেরিয়েবল ডিফাইন করতে পারি যেটা 2 থেকে 12 পর্যন্ত ভ্যালুগুলি নেবে। তাহলে এটার উপরে এক্সপেকটেশন বের করতে গেলে আমাদের যেটা করতে হবে যে 2 থেকে 12 পর্যন্ত প্রত্যেকটা ভ্যালু এবং তার সাথে তার অ্যাসোসিয়েটেড প্রবাবিলিটিটা আমরা গুণ করে টোটাল জিনিসটা যোগ করলে আমরা এটা করতে পারবো। তো এটার দুই পদ্ধতিতে আমরা করতে পারি, একটা হচ্ছে ব্রুট ফোর্স পদ্ধতি। তাহলে আমাদের প্রথমে জানতে হবে যে 2 থেকে 12 পর্যন্ত প্রত্যেকটা ভ্যালুর অ্যাসোসিয়েটেড প্রবাবিলিটি কি, তার মানে এটা টোটাল আউটকাম হচ্ছে এখানে হচ্ছে 36 আউটকাম আছে আমরা জানি এবং প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ভ্যালু হওয়ার সম্ভাবনা কতটুকু সেটা যদি আমরা বের করতে পারি তাহলে আমরা এটার প্রত্যেকটার সাথে অ্যাসোসিয়েটেড প্রবাবিলিটিটা বের করতে পারবো। তাহলে আমরা এখানে কাজটা করব আমরা এই র্যান্ডম ভেরিয়েবলটাকে এক্স হিসাবে যদি ডিফাইন করি তাহলে আমরা দেখব যে 2 প্রথমে হচ্ছে 2 হওয়ার প্রবাবিলিটি এখানে আমরা দেখতে পাচ্ছি যে 2 শুধু একটাই আছে এবং 2 হতে পারে শুধু যদি 1 এবং 1 হয়, দুটোই যদি 1 হয় তাহলে এটা হচ্ছে টোটাল আউটকাম হচ্ছে 36 এবং এখানে 2 হওয়ার প্রবাবিলিটি হচ্ছে মাত্র একটা পসিবিলিটি, সুতরাং এটা হবে 1/36। একইভাবে 12 হওয়ার প্রবাবিলিটিও হচ্ছে 1/36, তো 2 1/36 এবং অন্য প্রবাবিলিটি গুলো আমরা এই টেবিল থেকে খুব সুন্দরভাবে বের করতে পারি এবং আমরা একটু খেয়াল করে দেখব যে কলাম বরাবর প্রত্যেকটা পসিবল আউটকাম আমরা দেখতে পাচ্ছি। যেমন 3 হওয়ার পসিবিলিটি হচ্ছে 2 ভাবে 3 হতে পারে, তো আমরা এখানে লিখব 3 ইনটু 2/36 এবং একইভাবে 3 এর পাশাপাশি 11 হওয়ার 11 ও 2 ভাবে হতে পারে, সুতরাং আমরা এখানে লিখব 11 ইনটু 2/36 প্লাস একইভাবে 3 ভাবে 4 হতে পারে এবং 3 ভাবে 10 হতে পারে, সো আমরা লিখব 4 হতে পারে 3/36 ভাবে, 10 হতে পারে এটারও প্রবাবিলিটি 3/36। একইভাবে আমরা অন্যগুলোর ক্ষেত্রে করতে পারি, 5 হতে পারে 1 2 3 4 4/36, একইভাবে 9 হতে পারে 1 2 3 4
9 into 4 upon 36. 1 2 3 4 5 6 এর ক্ষেত্রে 5 upon 36, এবং 8 এর ক্ষেত্রে 5 upon 36। আমাদের শুধু একটাই বাকি আছে, এখানে আমরা 5 নিয়েছি, 9 নিয়েছি, 6 নিলাম, 8 নিলাম এবং শুধুমাত্র 5 বাকি। এবং এটা আমরা একটু আগে করেছি যে 7 হওয়ার প্রবাবিলিটি হচ্ছে 6 upon 36। তাহলে এগুলি সবগুলি যদি আমরা একটু অ্যালজেব্রা অ্যাপ্লাই করি তাহলে আমরা ইজিলি করতে পারবো। 36 যদি আমরা নিই তাহলে প্রথমটা হলো 2 plus 2 plus 6 plus 22 plus 12 plus 30 plus 20 plus 36 plus 30 plus 40 plus 42. So if we add all these, okay, so let me make a little bit of correction. 12, this should be 12, and the sum should be 252, 36, and answer is 7. So আমরা যেটা দেখলাম যে এখানে expected value of x or expectation of x is 7। তাহলে এটা আমরা অনেক কষ্ট করে বের করেছি এবং এখানে নাম্বার অফ আউটকাম 36 ছিল, সেজন্য আমরা এটা ব্রুট ফোর্স পদ্ধতিতে বের করতে পেরেছি। কিন্তু এটা যদি এর চেয়ে আরো বেশি হতো তাহলে আমরা কিন্তু এভাবে বের করা অনেক কঠিন হয়ে যেত। সেক্ষেত্রে আমাদের জন্য আরেকটা কনসেপ্ট আছে, সেটা হচ্ছে লিনিয়ারিটি অফ এক্সপেকটেশন। এটা যদি আমরা জানি তাহলে এই ধরনের প্রবলেম আমরা ইজিলি সলভ করতে পারবো। লিনিয়ারিটি অফ এক্সপেকটেশন কিছুই না, যদি আমরা দেখি যে কোনো এক্সপেকটেশন, সেই এক্সপেকটেশনটা আসলে তার যে ইন্ডিভিজুয়াল এক্সপেক্টেড ভ্যালু তার সমষ্টির সমান হবে। এবং এটা জেনারেলি এভাবে দেখা যায় যে এই এক্সপেকটেশনটা যদি এরকম হয় যে এখানে অনেক ইন্ডিভিজুয়াল ভ্যালুজ আছে, তাহলে এই এক্সপেকটেশনটা রেজাল্ট হবে এই ইন্ডিভিজুয়াল এক্সপেকটেশনগুলির সমষ্টির সমান। সুতরাং এই ইটা সামেশনের এই ক্ষেত্রে ভিতরে চলে যাচ্ছে। সো এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রপার্টি যেটা আমাদের খুবই কাজে লাগে। তাহলে আমরা আমাদের যে আগের প্রবলেম ছিল সেই প্রবলেমটাকে খুব ইজিলি এভাবে সলভ করতে পারি। তাহলে আমাদের কাছে দুইটা ডাইস ছিল এবং দুইটা ডাইসের সামের ব্যাপারে আমরা চিন্তা করছিলাম, সামের এক্সপেকটেশনের ব্যাপারে আমরা চিন্তা করছিলাম। তাহলে এই এক্সপেকটেশনটা আমরা দুইটা ডাইসের ইন্ডিভিজুয়াল এক্সপেকটেশনের মান বের করে সেটা যোগ করে দিলে আমাদের হয়ে যেত। তাহলে আমরা যেটা দেখি যে একটা ডাইসের ক্ষেত্রে আমাদের এক্সপেকটেশনটা কি হবে। তাহলে একটা ডাইসের ক্ষেত্রে 6টা আউটকাম এবং তাদের প্রত্যেকটার অ্যাসোসিয়েটেড প্রবাবিলিটি হচ্ছে 1/6। তাহলে আমরা যদি এরকম করি 1 into 1/6 plus 2 into 1/6 plus 3 into এবং এটার ভ্যালু কিন্তু 3.5 আসবে, একটু আগে আমরা করেছি। সো এখানে একটার এক্সপেক্টেড ভ্যালু আসলে 3.5, তাহলে দ্বিতীয়টারও একইভাবে এক্সপেক্টেড ভ্যালু আসবে 3.5। তাহলে টোটাল এক্সপেকটেশনটা বের করতে আমরা 3.5
প্লাস 3.5 এই দুটো যোগ করব, which is 7, যেটা আমরা একটু ব্রুট ফোর্স পদ্ধতি বের করেছি, আসলে মূল রেজাল্টটা সেটাই আসছে। তো এটা হলো এই কারণে খুবই পাওয়ারফুল একটা প্রপার্টি যেটা আমরা ব্যবহার করব। সর্বশেষে আমরা একটা খুব ইম্পর্টেন্ট একটা প্রবলেম করব, সেটা হচ্ছে লোড ব্যালেন্সিং। প্রবলেমটা হলো এরকম যে আমাদের কাছে ধরা যাক n সংখ্যক প্রসেস আছে এবং n সংখ্যক সার্ভার আছে। তাহলে আমরা যেটা হচ্ছে যে আমরা অলস বোধ করছি এবং আমরা লেজি, তাহলে প্রত্যেকটা সার্ভারে বিভিন্ন সার্ভারে যে প্রসেসগুলি আসবে সেই প্রসেসগুলি অ্যাসাইন করতে হবে। সো এই অ্যাসাইনমেন্টের ব্যাপারে যদি আমরা লেজি ফিল করি বা অলস হই, তাহলে আমরা যেটা করতে পারি যে র্যান্ডমলি বিভিন্ন সার্ভারে আমরা র্যান্ডমলি যে কোনো একটা সার্ভারে একটা প্রসেসকে অ্যাসাইন করতে পারি। তো এই ক্ষেত্রে আমাদের দেখতে হবে যে একটা সার্ভারে এক্সপেক্টেড নাম্বার অফ প্রসেস এই ক্ষেত্রে কতটা আসতে পারে। তাহলে যদি এরকম হয় যে আমাদের লেজি হওয়ার কারণে র্যান্ডমলি বিভিন্ন সার্ভারে অ্যাসাইন করার কারণে যদি এরকম হয় যে একটা সার্ভারে অনেক বেশি প্রসেস অ্যাসাইন করার সম্ভাবনা যদি থাকে, তাহলে সেক্ষেত্রে যেটা হবে যে আমরা লেজি হওয়ার কারণে কিন্তু লুজার হবে এবং এটা এটা ক্ষতিকর হবে, কারণ এই সার্ভারটা স্বাভাবিকভাবেই এত লোড নিতে পারবে না এবং অন্য সার্ভারগুলো সেক্ষেত্রে ফ্রি থাকবে। এটা খুবই খারাপ একটা সলিউশন হবে। তাহলে আমাদেরকে এটা ম্যাথমেটিক্যালি প্রবাবিলিটি ব্যবহার করে আমরা দেখব যে আসলে এরকম হওয়ার সম্ভাবনা আদৌ আছে কিনা, সেটা আমরা দেখব। এই জন্য আমাদেরকে যেটা প্রথমে দেখতে হবে যে এই ক্ষেত্রে এই প্রবলেমের ক্ষেত্রে স্যাম্পল স্পেসটা কি। তাহলে আমাদের যেহেতু সার্ভারের সংখ্যা হচ্ছে n এবং আমাদের প্রসেসের সংখ্যাও হচ্ছে n, তাহলে প্রত্যেকটা সার্ভারের জন্য অপশন হচ্ছে n সংখ্যক, প্রত্যেকটা সার্ভারের জন্য আমাদের n সংখ্যক প্রসেস অ্যাসাইন করার সম্ভাবনা রয়েছে। সেই কারণে স্যাম্পল স্পেসের পরিমাণ হবে n/n। সো এই n টু দি পাওয়ার n এটা হচ্ছে আমাদের স্যাম্পল স্পেস। এখন আমরা একটা র্যান্ডম ভেরিয়েবল ধরে নিব যে প্রথম সার্ভার যেটা আছে সেই প্রথম সার্ভারে কত সংখ্যক প্রসেস, টোটাল নাম্বার অফ প্রসেস কতটা অ্যাসাইন হচ্ছে, সেটা হচ্ছে y দ্বারা আমরা নির্দেশ করছি। এটা একটা র্যান্ডম ভেরিয়েবল। এখন এই র্যান্ডম ভেরিয়েবলের এক্সপেক্টেড ভ্যালু কত সেটা আমরা বের করব। এই র্যান্ডম ভেরিয়েবলের এক্সপেক্টেড ভ্যালু বের করার জন্য আমরা আরেকটা ভেরিয়েবল অ্যাসাইন করছি, আরেকটা র্যান্ডম ভেরিয়েবল নির্ধারণ করছি, সেটা হচ্ছে xj। xj টা হলো যে যেতম jth প্রসেসটা এই ফার্স্ট সার্ভারে অ্যাসাইন হওয়ার সম্ভাবনা কতটুকু, probability to be assigned। তাহলে যে নাম্বার প্রসেসটা, হ্যাঁ, তাহলে যে নাম্বার প্রসেসটা প্রথম সার্ভারে অ্যাসাইন হওয়ার সম্ভাবনা কতটুকু, এটা হচ্ছে xj বলছে। তার মানে হচ্ছে যদি x1 মানে হলো এক নাম্বার প্রসেসটা প্রথম সার্ভারে অ্যাসাইন হওয়ার প্রবাবিলিটি বোঝাচ্ছে এবং এই প্রবাবিলিটি এর ভ্যালু হবে 1 যদি এই এক নাম্বার প্রসেসটা x1 এর ভ্যালু তখনই 1 হবে যখন এক নাম্বার প্রসেসটা এই প্রথম সার্ভারে অ্যাসাইন হওয়ার প্রবাবিলিটি যদি থাকে, যদি অ্যাসাইন হয় তাহলে এটার ভ্যালু হবে 1। আর যদি এই এক নাম্বার প্রসেসটা যদি প্রথম সার্ভারে অ্যাসাইন না হয় তাহলে এটার ভ্যালু হবে 0। তাহলে এই র্যান্ডম ভেরিয়েবলটা কেবলমাত্র দুটি ভ্যালু নিতে পারে, যদি অ্যাসাইন হয় তাহলে এর ভ্যালু হবে 1 আর যদি অ্যাসাইন না হয় তাহলে এর ভ্যালু হবে 0। এজন্য যেহেতু এই র্যান্ডম ভেরিয়েবলটা যেহেতু শুধুমাত্র দুটি ভ্যালু নিতে পারে 1 এবং 0, এজন্য এই র্যান্ডম ভেরিয়েবলকে বলা হয় ইন্ডিকেটর র্যান্ডম ভেরিয়েবল এবং এটা খুবই একটা ইম্পর্টেন্ট এবং এটা আমাদের অনেক কাজে লাগবে। তো এই ইন্ডিকেটর র্যান্ডম ভেরিয়েবল হচ্ছে xj। এখন এই y-টা কি, তাহলে আমরা যদি একটু চিন্তা করি y-টা কি, y-টা হচ্ছে এই ইন্ডিকেটর র্যান্ডম ভেরিয়েবলের সমষ্টি। কারণ ইন্ডিকেটর র্যান্ডম ভেরিয়েবল x1 বলছে যে x1 আসলে সার্ভারে অ্যাসাইন হয়েছে কি হয়নি এবং x2 বলছে যে এটা সার্ভারে অ্যাসাইন হয়েছে কি হয়নি। এই x1 x2 এগুলি থেকে আমরা জানতে পারছি এবং এগুলি যদি আমরা যোগ করি তাহলে যেগুলি অ্যাসাইন হয়েছে সেগুলির ভ্যালু হবে 1। তাহলে সেই যোগফল থেকে আমরা জানতে পারবো যে y এ কতটি টোটাল নাম্বার অফ প্রসেস কতটি অ্যাসাইন হয়েছে। সেজন্য আমরা y কে তাহলে এভাবে রিডিফাইন করতে পারি যে
1 থেকে n পর্যন্ত xj এই সামটা হচ্ছে আমাদের y। তো এখন আমরা এই ইকুয়েশনটাকে তাহলে এইভাবে এক্সপেকটেশন অন y এটাকে আমরা এভাবে লিখতে পারি। এর কারণ হলো যে আসলে y আমরা একটু আগে দেখেছি y হচ্ছে সামেশন যে 1 থেকে n xj, সেজন্য আমরা এই y এর জায়গায় আমরা এই মানটা বসিয়ে দিলে আমরা এই ফর্মে জিনিসটাকে পাচ্ছি। এখন আমরা যেটা করব যে এখানে আমরা একটু আগে যে রুলটা পড়েছি লিনিয়ারিটি অফ এক্সপেকটেশন, লিনিয়ারিটি অফ এক্সপেকটেশন, সেটা যদি আমরা ব্যবহার করি তাহলে আমরা দেখব যে এই ইটাকে কিন্তু আমরা ভিতরে নিয়ে যেতে পারি, কারণ এই এক্সপেক্টেড ভ্যালুটা আসলে এটার ইন্ডিভিজুয়াল এক্সপেক্টেড ভ্যালুর সমষ্টির সমানই হবে। সুতরাং আমরা এই ফর্মটা পাচ্ছি। এখন আমাদের যেটা দেখতে হবে যে এক্সপেকটেশন অফ এক্স জে এটার মানটা কি হবে। তাহলে এক্সপেকটেশনের যে ডেফিনিশন আমরা পড়েছি সেটা হচ্ছে যে ইন্ডিভিজুয়াল ভ্যালু এবং তাদের সাথে অ্যাসোসিয়েটেড প্রবাবিলিটির গুণফলের সমষ্টি এটা। তাহলে এই এক্স জে কি কি ভ্যালু নিতে পারে? এক্স জে ভ্যালু নিতে পারে প্রথমত 0, তাহলে 0-র সাথে গুণ হবে প্রবাবিলিটি অফ এক্স জে বিং 0, এক্স জে 0 হওয়ার সম্ভাবনাটা গুণ হবে 0-র সাথে, যোগ যেটা হবে 1 এবং প্রবাবিলিটি এটার সাথে গুণ হবে প্রবাবিলিটি অফ xj being 1। তাহলে এখন আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই মানটা এবং এটা এখানে আমরা এভাবে লিখতে পারি, এবং এটা লেখার পরে আমরা একটু খেয়াল করলে দেখব যে এই মানটা কিন্তু শূন্য হচ্ছে, যেহেতু এখানে শূন্য আছে সেজন্য এই মানটা শূন্য হবে। তাহলে দেখা যাচ্ছে যে শুধু এই অংশটুকুই থাকছে, এবং এই অংশটুকু আসলে কি সেটা যদি আমরা একটু খেয়াল করি যে আমাদের কাছে n সংখ্যক প্রসেস আছে, টোটাল প্রসেসের সংখ্যা হচ্ছে n, এবং xj হচ্ছে একটা প্রসেস। এই প্রসেসটা ওই সার্ভারে অ্যাসাইন হওয়ার প্রবাবিলিটি যদি আমরা ধরি যে প্রবাবিলিটিটা সব যে কোনো প্রসেস অ্যাসাইন হওয়ার সম্ভাবনা ইকুয়ালি লাইকলি, তাহলে আমরা ধরতে পারি যে যেহেতু এখানে আমাদের একটা চয়েস আছে ওই একটা প্রসেসের জন্য, তাহলে 1/n এই সম্ভাবনাটা হচ্ছে 1/n। তাহলে আমরা এখানে এটার বদলে যদি 1/n টা পুট করি তাহলে আমাদের ইকুয়েশনটা এই ফর্ম আসছে। এবং এই সামেশন এখন আমরা যদি দেখি যে j1 থেকে n 1/n, তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে j1 থেকে n পর্যন্ত যাচ্ছে, তার মানে এখানে n সংখ্যক 1/n আমরা পাচ্ছি, এবং n এখানে ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, তাহলে আমাদের ফাইনাল রেজাল্ট আসছে 1। তার মানে এক্সপেকটেশন অন y, তার মানে প্রথম সার্ভারে আমাদের নাম্বার অফ প্রসেস, যতগুলি প্রসেস অ্যাসাইন হতে পারে সেটার সম্ভাবনা হচ্ছে 1। তার মানে প্রথম সার্ভারে শুধুমাত্র আমরা যেটা দেখতে পাচ্ছি যে একটাই, আমরা র্যান্ডমলি প্রসেস অ্যাসাইন করলেও প্রথম প্রসেসে নাম্বার অফ প্রসেস অ্যাসাইন হতে পারে শুধুমাত্র একটি, এবং এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আসলে আমাদের কোনো র্যান্ডমলি বিভিন্ন n সংখ্যক সার্ভারে আমরা যদি প্রসেস অ্যাসাইন করি তাহলেও আমাদের কোনো সমস্যা হচ্ছে না, কারণ এক একটি সার্ভারে আসলে একটি প্রসেস অ্যাসাইন হওয়ার সম্ভাবনাই আমরা দেখতে পাচ্ছি। সো এ কারণে আমরা এই এক্সাম্পলটার মাধ্যমে আমরা যেটা দেখলাম যে র্যান্ডমাইজেশনের রোলটা অ্যালগরিদম ডিজাইন এবং কম্পিউটার সায়েন্সের ক্ষেত্রে র্যান্ডমাইজেশন যে রোল প্লে করে সেটার একটা ক্যারেক্টারিস্টিক্স আমরা এই এক্সাম্পলের মাধ্যমে দেখতে পেলাম। এবং এই র্যান্ডমাইজেশনের রোল অফ র্যান্ডমাইজেশন ইন অ্যালগরিদম এবং জেনারেলি কম্পিউটার সায়েন্স। সো এই রোলটা খুবই ইম্পর্টেন্ট একটা রোল, এবং এই জন্যই আমরা দেখতে পাই যে বিভিন্ন ক্ষেত্রে আমরা র্যান্ডম চয়েসের মাধ্যমে অনেক ক্ষেত্রে অনেক কঠিন প্রবলেমকে অনেক সহজেই সমাধান করতে পারি, এবং র্যান্ডমাইজ কুইকসর্ট হচ্ছে এটারই একটা এক্সাম্পল। এবং আমরা যেটা দেখব ফর্মালি ম্যাথমেটিক্যালি যে র্যান্ডমলি পিভট চুজ করার পরেও আমাদের অ্যালগরিদমটা কিন্তু যথেষ্ট ফাস্ট রান করবে।